আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে পাঠদান করব সেই বিষয়টি হচ্ছে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আমাদের আজকের পাঠদানের বিষয় হচ্ছে নত্য ও সত্য বিধান। আমরা ব্যাকরণ, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ হচ্ছে একটি উল্লেখযোগ্য অংশ এবং সেই বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করতে হয়। আমাদের অনেকেই মনে হয় যে এটা জটিল বিষয়। তো করোনা পরিস্থিতির কারণে আমরা বাসায় অবস্থান হওয়ার ফলে বিদ্যালয়ে না যাওয়াতে আমাদের অনেক কিছুরই চর্চা হচ্ছে না। তো আমরা নিয়মিত ক্লাসে এই জিনিসগুলি আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তো স্বল্প পরিসরে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব যাতে আমাদের এই বন্ধমকালীন সময়ে যে ক্লাস গ্যাপটা আছে যেটা পূরণ হয়ে যায়। তো বাংলা ব্যাকরণের যে একটা বিষয় নত্যবিধান এবং সত্যবিধান, মূলত নত্যবিধান এবং সত্যবিধানের কাজ কিন্তু বাংলা ব্যাকরণের নয়। এটা হচ্ছে বাংলা ভাষার বাংলা ভাষা সাধারণত এটা না। বাংলা ভাষাতে মূর্ধন্য এবং মূর্ধন্য এটা হচ্ছে আমাদের তৎসম তদ্ভব বিদেহী শব্দের বানানের ক্ষেত্রে মূর্ধন্য তেমন প্রয়োজন হয় না, কিন্তু বাংলা ভাষায় যে বহু তৎসম শব্দ ব্যবহার করেছি আমরা, সেই তৎসম শব্দগুলি ব্যবহার করার ক্ষেত্রে মূর্ধন্য এবং দন্ত যে ব্যবহার আছে তা বাংলায় অপেক্ষিতভাবে আমরা রক্ষিত হয়। সেই জিনিসটাই আমি একটু আলোচনা করার চিন্তা করলাম যে এই বিষয়টা একটু আলোচনা করা দরকার। যে নত্য এবং সত্য বিধান অনেকের কাছে মনে হয় একটু জটিল একটা বিষয়। আসলে আমরা যদি একটু খেয়াল করি যে এটা আসলে তেমন জটিল নয়। কারণ হচ্ছে এটা তো আমাদের বাংলাতে সচরাচর নয়। এটা হচ্ছে তৎসম ভাষা থেকে, সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলো আসছে, এই শব্দ বানানগুলো ওদের যে শব্দ বানানের নিয়মটা আছে সেটাকে রক্ষা করা। তো বিধান কথার অর্থ হচ্ছে নিয়ম কানুন। নত্য বিধান মানে হচ্ছে মূর্ধন্য ব্যবহারের নিয়ম কানুন, আর সত্য বিধান হচ্ছে মূর্ধন্য ব্যবহারের নিয়ম কানুন। তো আমরা আজকে এই দুইটা বিষয়ের নিয়ম কানুন নিয়ে একটু আলোচনা করব। আর আমরা আলোচনা পড়ার ক্ষেত্রে আমরা সর্বদাই আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের নবম শ্রেণী 2020 সালের জন্য যে বইটি পাঠ্য করা হয়েছে, বোর্ডের বই, আমরা এই বইটা সবাই অনুসরণ করবো সর্বক্ষেত্রে। কারণ এই বইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। আমরা এই বইটাকে সর্বক্ষেত্রে অনুসরণ করব। এই বইটা থেকেই আমরা পড়াশোনা করব। তো মূর্ধন্য ব্যবহারের নিয়মটা আজকে আমি একটু আলোচনা করতে চাই। প্রথমে সেটা হচ্ছে মূর্ধন্য। আমরা মূর্ধন্য ব্যবহারের নিয়ম, তো সেটা হচ্ছে যে আমাদের মূর্ধন্য ব্যবহারের নিয়ম আমরা কোন কোন ক্ষেত্রে, আমাদের বাংলা স্বাভাবিক যে ভাষা সেক্ষেত্রে কিন্তু মূর্ধন্য ব্যবহারের নিয়মটা প্রয়োগ করে না, কিন্তু সংস্কৃত ভাষা থেকে যে ভাষাটা আমাদের ভাষাতে এসেছে, কিন্তু আমাদের বাংলা ভাষা তো বিভিন্ন ভাষার সংমিশ্রণে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো আমাদের স্বকীয়তাও আছে অবশ্যই। তার পাশাপাশি অনেক ভাষা, বিদেশি ভাষা, ইন্দো ইউরোপিয়ান শব্দ, তারপর মাগধী প্রাকৃত অপভ্রংশ, বিভিন্ন রূপ বিবর্তনের মধ্যে আজকের এই বাংলা ভাষা, বিষয়টা আমরা অনেকেই জানি। তো আজকে আমি এই মূর্ধন্য ব্যবহারের নিয়ম নিয়ে একটু কথা বলবো। তো প্রথমেই আসি আমাদের এই বইয়ের যে 1 নম্বর নিয়মটা আছে, সেখানে কি উল্লেখ করা আছে? সেখানে উল্লেখ করা আছে যে টবর্গীয়, আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে জাতীয় শিক্ষাক্রম বোর্ডের যে বইটা দেওয়া আছে, সেখানে 1 নম্বরে যেটা দেওয়া আছে মূর্ধন্য ব্যবহারের নিয়ম, সেখানে দেওয়া আছে টবর্গীয় ধ্বনির কথা। টবর্গীয় ধ্বনি বলতে আমরা কি বুঝি? টবর্গীয় ধ্বনি হচ্ছে ট, ঠ, ড, ছ মূর্ধন্য। তো অনেকগুলো বর্গ আছে, ক, চ, ট, ত, প, মানে 5টা বর্গ আছে। ক বর্গীয়, ট বর্গীয়, চ বর্গীয়, প বর্গীয়। তো আমাদের ক থেকে ম পর্যন্ত যে 25টা স্পর্শ বর্ণ, এখানে বিভিন্ন বর্গে বিভক্ত করা হয়েছে। তো প্রতিটা বর্গে 5টা করে, ক থেকে ম পর্যন্ত, ক, চ, ট, ত, প। তো এখানে প্রতিটা বর্গে 5টা করে। ট বর্গ হচ্ছে ট, ছ, ড, ছ মূর্ধন্য। তো ট বর্গের শেষ ধ্বনি হচ্ছে মূর্ধন্য। আর এখানে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দের সবসময় মূর্ধন্যটা যুক্ত হবে। এখানে বলা হয়েছে 1 নম্বরে বলা হচ্ছে ট বর্গীয়, ট বর্গীয়, বর্গীয় মানে গোত্রীয় আর কি। এখানে বর্গীয় বলতে গোত্র বোঝানো হচ্ছে। ট বর্গীয়র ক্ষেত্রে কি করা হয়েছে, যে বলা হয়েছে মূর্ধন্য যুক্ত হয়। যেমন ঘন্টা, আমি যদি বলি যে ঘন্টা, তো ঘন্টাটা কিভাবে লিখবো? আমি ঘ লিখলাম, ঘ লিখলে যে মূর্ধন্য যুক্তটা মানে যে নটা আসবে, সেই নটা হচ্ছে পূর্ণ, সেটা হচ্ছে মূর্ধন্য। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি না। আমরা লিখতে গেলে আমরা কি করি, যে দন্তন্য লিখে ফেলি,
আসলে আমাদের এই যে শব্দটা যেভাবে উৎপত্তি হয়েছে তাকে সেভাবেই রাখতে হবে, এটা হচ্ছে নিয়ম। এবং এই নিয়মের ব্যাপারে কিন্তু বাংলা একাডেমি একটা প্রমিত বাংলা বানানের নিয়মও চালু করেছে, সেখানেও কিন্তু আমাদের দেওয়া আছে। তো সবকিছুর আলোকেই আমাদের এই বইয়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে একটা বিবরণ দেওয়া আছে। এবং সেখানে টবর্গ জন্য বলা হচ্ছে ঘন্টা। আমি ঘন্টা লিখি তাহলে এই মূর্ধন্যর সাথে আমার টটা যুক্ত হবে ঘন্টা। এখন আমি কম্পিউটারে গিয়ে যদি আমি যখন কিবোর্ডে দন্তন্য দিয়ে ট লিখবো তখন সেই ঘন্টাটার এক লেখা, আর মূর্ধন্য দিয়ে যখন আমি যুক্ত করবো ট তখন ঘন্টার লেখা কিন্তু একরকম হবে না। এই জিনিসগুলি আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তো আমরা মোটামুটি ভাবে আমরা জানলাম যে ট বর্গের সাথে মানে ট বর্গ ধ্বনির আগে মূর্ধন্য ব্যবহৃত হবে। ঘন্টা, লণ্ঠন, লণ্ঠন এখানে বলা হচ্ছে লণ্ঠন। কাণ্ড, কাণ্ড, প্রকাণ্ড, কাণ্ড মানে কাজ, বা প্রকাণ্ড মানে বিশাল, বিশাল কাজ। তো সেই প্রকাণ্ড বা কাণ্ড যেটা আমরা লিখবো সেখানেও ডয়ের আগে কি ব্যবহৃত হবে, সেখানে ট ছ ড ঠ, ডয়ের আগে আমাদের কি ব্যবহৃত হবে, মূর্ধন্য ব্যবহৃত হবে। তাহলে আমরা জানলাম যে এই শব্দগুলি যখন আমরা লিখবো তখন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কি করতে হবে, মূর্ধন্য ব্যবহার কোন জায়গাটা হবে এটা আমরা জানলাম। তারপরে আরেকটা সহজ একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 2 নম্বরে তারা দিয়েছেন রি। আমাদের ক্ষেত্রে তারা দেখিয়েছেন আর কি, রি, তারপরে র এবং মূর্ধন্য স, মূর্ধন্য স এরপরে মূর্ধন্য হয়। তো অনেকে কিন্তু এই মূর্ধন্য সকে অনেকভাবে অবহিত করে। আমরা মূর্ধন্যটা লিখলাম মূর্ধন্য স, কিন্তু মূর্ধন্য স আমরা রি র স, এই রি র স আমরা এই যে এর পরে সাধারণত আমাদের এই শব্দের মানে রি র স এর পরে মূর্ধন্য হয়। যেমন আমি ঋণ, ঋণ করলাম, তো ঋণ নেওয়া হয়, ঋণ দেওয়া হয়। এই ঋণের ক্ষেত্রে কি হতে হবে, রণ, রয়ের সাথে রণ, রণ মানে যুদ্ধা, রণ মানে যুদ্ধ। তারপরে তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ। এই যে শব্দগুলি আমরা যদি দেখি, আমি যদি ভাষণ শব্দটা লিখি, ভাষণ, ভাষণ শব্দটা লিখলে আমাকে মূর্ধন্য নিতে হবে। তার মানে কি, একটা হচ্ছে ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য ব্যবহৃত হয়, আরেকটা হচ্ছে রি র স এর পরে মূর্ধন্য স ব্যবহৃত হয়। আমি কিভাবে লিখলাম, বর্ণনা, বর্ণনা, ব্যাকরণ, আমি ব্যাকরণ লিখেছি, তো ব্যাকরণ লিখতেও কিন্তু আমি সেখানে মূর্ধন্যটা ব্যবহার করেছি। কেমন, এটা সংস্কৃত শব্দ, বাংলা ভাষায় এই শব্দের বানানটা অপরিবর্তিত হিসেবে থাকবে। তো এই যে ব্যাকরণ লেখা আমার হলো, এটাও কিন্তু আসলে আমাদের একটা শিক্ষা। তারপরে লিখেছে রি র স এর পরে স্বরধ্বনি যদি মূর্ধন্য স, অন্তস্তীয় ব, হ এগুলি থাকে, সেক্ষেত্রে কি হবে, সেটা হবে ক বর্গীয়, প বর্গীয় থাকলে তার পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়ে যায়। যেমন কৃপণ, বলা হয়েছে যে যদি রি র স এর পরে স্বরধ্বনি ক বর্গীয়, প বর্গীয় ধ্বনি থাকে। ক বর্গীয় ধ্বনি কোনটা, ক খ গ ঘ উ, এটা হচ্ছে ক বর্গীয় ধ্বনি। তারপরে প বর্গীয় ধ্বনি কোনটা, প বর্গীয় ধ্বনি হচ্ছে, আমরা একটু সবাই জেনে নেই যে প, ফ, ব, ভ, ম। আমি আগেই বলেছি ক চ ট ত প, মানে ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয় এবং প বর্গীয়, এই 5টা বর্গ আমাদের এখানে আছে। তো এই 5টা বর্গের মানে ক হতে ম পর্যন্ত স্পর্শ বর্ণগুলোর মধ্যে আমরা দেখি যে এই রিকারের পরে প এবং তারপরে মূর্ধন্য, যেমন হরিণ, এটা র এর পরই হয়েছে। তারপরে অর্পণ, এটা কিন্তু অর্পণ, র আছে আবার প যুক্ত হয়েছে, তারপরে কি হয়েছে, মূর্ধন্য হয়েছে। ব্যাকরণটা হচ্ছে একটি চর্চার বিষয়, এটা মুখস্থ করার কোনো বিষয় নয়। আমি যখন আমরা একটা গণিত যখন করি ক্লাসে, একটা পাটিগণিত বা বীজগণিতের একটা অঙ্ক যখন করি, এই অঙ্কটা যখন বারবার আমি করতে থাকি, তারপর আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে গেঁথে যায় নিয়ম অনুসারে, ঠিক তদ্রুপ আবার কেমিস্ট্রির যে বিক্রিয়াগুলো আছে আমরা পড়াশোনা করি যে কোনটার সাথে কোনটা মিলে কি হয়, এটা তো মুখস্থ করার বিষয় নয়, এটা বুঝতে হবে। ঠিক ব্যাকরণের বিষয়টাও যদি আমরা অবসর সময়ে বাসায় বসে একটু প্র্যাকটিস করি, দেখি নিয়মকানুনগুলি, দেখতে 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 এই নিয়মকানুনগুলি মনের মধ্যে গেঁথে যায়। না হয় এত এত জটিল, এত বিশাল বিস্তৃত একটা ক্ষেত্র ভাষার ক্ষেত্রে ব্যাকরণে, সেটা কিন্তু আসলে মুখস্থ করে মাথায় রাখা সম্ভব নয়। হ্যাঁ, তো রি র স এর পরে স্বরধ্বনি যদি থাকে, মূর্ধন্য স, অন্তস্থ ব, হ অনুস্বরকে ক বর্গীয়, প বর্গীয় থাকলে তার পরবর্তী ন কি হবে, এটা মূর্ধন্যটা ব্যবহৃত হচ্ছে।
তো এরপরে আমরা একটা জিনিস দেখবো যে কতগুলো ক্ষেত্র আছে যেখানে স্বভাবতই মানে স্বাভাবিকভাবেই মূর্ধন্য ব্যবহার করা হয়, সেখানে কোনো এটা নিয়ম আসে না, এটাকে মানে ব্যবহৃত করা হয় সমাস। তো আবার অনেক সময় দেখা যায় সমাসবদ্ধ শব্দ সাধারণত নত্যবিধান খাটে না, যেমন যে শব্দটা সমাস সাধিত শব্দ সেখানে কিন্তু নত্যবিধান খাটে না, যেমন ত্রিনয়ন, এখানে অন্তস্থিয়র পরে কিন্তু হওয়ার কথা, কিন্তু এখানে নত্যবিধান নিয়মটা খাটছে না। সর্বনাম, তারপর দুর্নীতি, দুর্নাম, রয়ের পরে কিন্তু দুর্নাম, রয়ের পরে কিন্তু এটা হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না, তার কারণ এটা হচ্ছে সমাস সাধিত একটি শব্দ, যার জন্য এটা হচ্ছে না। এরপরে আছে তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত মূর্ধন্য হয় না, যেমন তবর্গীয়টা হচ্ছে কোনটা আমরা কিন্তু আগেই বলেছি, এখানে বলেছে টবর্গীয়র ক্ষেত্রে হয় তবর ত থ দ ধ দন্ত, এর ক্ষেত্রে কিন্তু মূর্ধন্য ব্যবহৃত হয় না। যেমন এখানে বলা হচ্ছে অন্ত, ক্রন্দন, ক্রন্দন, গ্রন্থন, ত থ। তো আমি যদি বলি একটা হচ্ছে কি আমরা দুইটা পেলাম, হৃদয় সব পেলাম, আরেকটা মাঝখানে আমাদের কোনটা গেল সেটা হচ্ছে কি হৃদয় এর পরে স্বরধ্বনি থাকে, এই হৃদয় এর পরে এরপরে যদি স্বরধ্বনি থাকে, স্বরধ্বনি থাকে, তাহলে একটা নিয়ম আমরা পেলাম। আর একটা জিনিস আমরা পেলাম সেটা হচ্ছে কি স্বভাবতই, 4 নম্বরে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি স্বভাবতই, তার নিয়ম পেলাম স্বভাবতই, অর্থাৎ স্বাভাবিকভাবেই আমাদের অনেকগুলো ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহৃত হয়, যেমন লবণ, তারপরে এখানে আমরা লিখি চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেদবিনা কঙ্কন কণিকা। চমৎকার ভাবে আমাদের সম্পাদক বিন্দু একটা সুন্দরভাবে একটা কবিতার আকারে বাংলা ব্যাকরণ বিদ্যা এটা দিয়েছেন। কল্যাণ শোভিতমণি স্থানু গুণ পূর্ণ বেণী খনি অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপন ভনিতা পানি গৌণ কোন ঘনক কোন শান চিক্কন নিকন তৃণ কফনি কনুই বণিকি গুণ গণনা পিনাক বন্যবান। তো আমরা সমাজবদ্ধ শব্দে যে নত্যবিধান খাটনা সেটাও আলোচনা করেছি। তার আগে আমরা জানলাম যে বাংলা ব্যাকরণের 4টা আমরা নিয়ম জেনেছি, বিশেষ করে নত্যবিধান ব্যবহারের ক্ষেত্রে, যে টবর্গীয় ধ্বনির ক্ষেত্রে ব্যবহৃত হবে টবর্গীয় ধ্বনির পূর্বে, আরেকটা পড়েছি রি র স এর পরে ব্যবহৃত হবে। আরেকটা জিনিস আমরা জানলাম সেটা হচ্ছে রি র স এর পরে যদি স্বরধ্বনি থাকে, হ্যাঁ, তাহলে আরেকটা হচ্ছে যে স্বভাবতভাবেই কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে ব্যাকরণের স্বাভাবিক নিয়মটা না মেনে ব্যবহার করা হয় প্রচলিত নিয়ম অনুসারে ব্যবহৃত। চাণক্য মাণিক্য গণিত কবিতার কাছে আমরা খেয়াল করবো বিভিন্ন সময় এই শব্দগুলো, যাতে আমাদের মনে থাকে যে আমরা এই জিনিসগুলো লিখতে যেন আমরা ভুল না করি। আর একটা জিনিস হচ্ছে সমাসবদ্ধ শব্দ, যে শব্দগুলি সমাস সাধিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু নত্যবিধান খাটে না, সেটা আমরা একটা নিয়ম আমাদের, আমি বলতে পারি এটা 5 নম্বর নিয়ম বলতে পারি, যে সমাসবদ্ধ শব্দ খাটে না। তারপরে আবার মানে ন হয় দন্ত না, যেমন ত্রিনয়ন, এগুলো হচ্ছে। আবার তবর্গীয় যুক্ত যখন হয়, তবর্গীয় চবর্গ টবর্গ তবর্গ পবর্গ তবর্গ যখন হয় তখন তার সাথেও মূর্ধন্য ব্যবহৃত হয় না, যেমন অন্ত, গ্রন্থ, ক্রন্দন, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ব্যবহার করি। যে বিভিন্ন গোত্রের ক্ষেত্রে 5 নম্বরের ক্ষেত্রে যে সমাসবদ্ধ শব্দ, আমরা সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহার হয় না। তারপরে আরেকটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ তবর্গীয়, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই মূর্ধন্য ব্যবহারের যে নিয়ম আছে, আমরা যে জিনিসটা আমরা জানলাম চমৎকার ভাবে এখানে বইয়ের সাথে করা আছে। একটা হচ্ছে টবর্গীয় যদি ধ্বনি হয় টবর্গীয় ধ্বনির পূর্বে ব্যবহৃত হবে। এরপর আরেকটা জিনিস আমরা জানলাম রি র স, এটার ব্যবহারের সাথে এরপরে যেমন ভাষণ, হ্যাঁ, তারপরে ব্যাকরণ। আবার আমরা এই রি র স এর পরে স্বরধ্বনিতে আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে যেমন এখানে উদাহরণ দিয়ে দিই, যেমন কৃপণ, আর এখানে সভাপতি যেটা হলো লবণ। আমরা উদাহরণ দিলে আমাদের কাছে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। সমাস শব্দ যেমন হচ্ছে দুর্নাম, কেমন, এটা হচ্ছে কি শব্দ দুর্নাম, এটা হচ্ছে যেমন এটা হলো যেমন তবর্গীয়, যেটা হচ্ছে কি দন্ত, হ্যাঁ, এই যে তবর্গীয় দন্ত আমরা লিখেছি অন্ত, অন্ত, কেমন আমরা তারপরে আরেকটা লিখি অন্ত। তো এখানে কিন্তু আমরা দেখলাম যে দন্তন্য ব্যবহৃত হয়েছে, এখানে মূর্ধন্য ব্যবহৃত হয় না। তো সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে কিন্তু দন্তন্য ব্যবহৃত হয়, মূর্ধন্য ব্যবহার করা হয় না। তো আমরা আরেকটু রিভাইজ করি যে মূর্ধন্য ব্যবহারের বেশ অনেকগুলো নিয়ম আছে। সেই নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে টবর্গীয়, যে
যদি ধ্বনি থাকে টবর্গ ট ঠ ড ঢ মূর্ধন্য থাকে, সেক্ষেত্রে তার আগে অবশ্যই মানে ট ঠ ড ঢ অবশ্যই আগে মূর্ধন্য ব্যবহার হবে, আর রি র স এরপরে মূর্ধন্য ব্যবহার হবে, এবং রি র স এর পরে যদি স্বরধ্বনি থাকে সেক্ষেত্রে টি পন অন, সেক্ষেত্রে কি হবে মূর্ধন্য স ব্যবহৃত হবে, মূর্ধন্য ব্যবহার হবে। এবং স্বভাবতই কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা আসলে লেখাটা সুন্দর হয়নি, আগে আবার লিখতেছি। লবণ। তো আসলে এই যে নিয়ম কানুন গুলো, এগুলো আমাদের খুবই সহজ, মনে রাখা সহজ। একটা সহবর্তী একটা সমাসবদ্ধ শব্দ যদি হয়, তারপরে তবর্গীয় যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কি করা হয়, এই ব্যবহার এটা সম্ভব হয় না। এরপরে আমরা আসবো আমাদের মূর্ধন্য স ব্যবহারের নিয়মের ক্ষেত্রে আমরা আসবো। আজকে আরেকটু বিষয় নিয়ে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা করবো। মূর্ধন্য স ব্যবহার, নত্য শব্দবিধান হয়ে গেছে, এবং এরপরে আমাদের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে মূর্ধন্য স ব্যবহারের নিয়ম। মূর্ধন্য স ব্যবহারের বাংলা ভাষায় মূর্ধন্য স ব্যবহার করি নাই, দেশি তত্ত্ব শব্দ তেমন প্রয়োজন হয় না, কিছু তৎসম শব্দে এর প্রয়োগ করা আছে, অর্থাৎ বাংলা ভাষাতে এই মূর্ধন্য স ব্যবহারটা খুব একটা নাই। হ্যাঁ, বিদেশি শব্দের ক্ষেত্রে তেমন একটা প্রয়োজন হয় না। তবে বাংলা মানে যে শব্দগুলি তৎসম বা সংস্কৃত শব্দ অথবা মূর্ধন্য স ব্যবহারের নিয়ম বলবো আমি। মূর্ধন্য স ব্যবহারের নিয়ম, আমরা মূর্ধন্য স ব্যবহারের নিয়মগুলো আমরা শিখবো। সেখানে আমরা একটু দেখবো, আমাদের কিছু মজার বিষয় এখানে আছে, পড়ার ক্ষেত্রে আমরা দেখবো। তো আমরা প্রথমে নিয়মটা জানি, সেটা হচ্ছে অ আ ভিন্ন স্বরধ্বনি ক র এর পরে প্রত্যয়ের দন্ত স কি হয়ে যায়, মূর্ধন্য স। চমৎকার একটা কথা লিখেছেন, অর্থাৎ অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি যদি ক র এর পরে প্রত্যয়ের দন্ত স কি হয়ে যায়, মূর্ধন্য স হয়ে যায়। যেমন এখানে একটা জিনিস লেখা হয়েছে যে ভবিষ্যৎ, এটা বানানটা এখানে চমৎকার ভাবে দেখাইছে। আমরা লিখি অ ছাড়া ভবিষ্যৎ, এখানে বয়ের পরে ই এর ব্যবধান করা হয়েছে। এক নম্বরে হচ্ছে যেমন বানানটা হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ। এক্ষেত্রে বলা হয়েছে যে অ আ ভিন্ন যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে, সেক্ষেত্রে বলা হয়েছে যে ক এবং র এর পরে প্রত্যয়ের দন্তস্ব কি হয়ে যায়, মূর্ধন্য স হয়ে যায়। তো এখন এখানে লিখেছে যে এখানে বয়ের পরই এর ব্যবধান, সুতরাং এখানে লিখছে ভ যোগ ভ যোগ ব, এই যোগ ই যোগ। এখন এক্ষেত্রে ভ বি ই, তো ভ সাথে অ হয়ে কি হয়ে গেল, আমাদের এই দন্ত স্বরে কি হয়ে গেছে, মূর্ধন্য স হয়ে গেছে। যেমন এরকম বলতে হচ্ছে মুমূর্ষ, চক্ষুষ্মান, চিকিৎসা, এই ধরনের ক্ষেত্রে আমাদের এক নম্বর নিয়মটা করা হয়েছে মূর্ধন্য স ব্যবহারের ক্ষেত্রে। দুই নম্বর দ্বিতীয় নিয়মটা এখানে দেওয়া হয়েছে ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে বলা হয়েছে কতগুলো ধাতুতে মূর্ধন্য স ব্যবহৃত হয়। যেমন মনে করেন অভিষেক, এই অভিষেক জিনিসটা ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে যুক্ত হয়। যেমন অভিষেক কথাটা ইকারান্ত শব্দের কারণে অভিষেকটা কি হয়ে গেছে, অভিষেক হয়ে গেছে কি শব্দ, অভিষেক। এভাবে আমি লিখলাম অভিষেক, এইটাই ইকারান্ত উকারান্ত কারণে কি হয়ে গেছে, আমাদের পরিবর্তন হলো কোনটা, অভিষেক। যেমন এখানে আরেকটু আছে, এটা যেমন বলা হয়, যেমন আরেকটা বানান আছে সুষমা, বলা হচ্ছে কি সুষমা, আমরা লিখি আর কি। এটা আসছে কোথেকে, সুষমা থেকে এসেছে, এটা এসেছে সুষমা থেকে। এরকম কয়েকটা নিয়মও আছে। আরেকটা সহজ আছে যে রি এর পরে, মানে রি এর পরে রিকারের পর স হয়। যেমন রিকার, একটা নিয়ম আমরা লিখবো যে রিকার, তো রিকার যদি থাকে রিকারের পরে কি হবে, মূর্ধন্য স যুক্ত হয়। যেমন ঋষি, তারপরে কৃষক, যেমন কৃষক, রিকারের পরে কি হচ্ছে, মূর্ধন্য স ব্যবহৃত হচ্ছে। তারপরে আরেকটা আছে আমাদের, যে আমরা আরেকটা শব্দ পাই এখানে চমৎকার ভাবে পাই, সেটা হচ্ছে যে তৎসম শব্দে র এর পরে মূর্ধন্য স হয়। যদি র থাকে,
যদি র থাকে তাহলে রয়ের পরও কি ব্যবহৃত হবে, সবসময় মূর্ধন্যস্ব ব্যবহার হবে রয়ের পরে। কিভাবে, যেমন বর্ষা, যেমন কি হলো বর্ষা ব্যবহার করা, বৃষ্টি, বৃষ্টি ব্যবহার করতেও কিন্তু আমি এই মূর্ধন্যস্ব ব্যবহার করতেছি। জয়ের সাথে আগে যদিও, তারপর টবর্গের সাথে ওটা পরে ব্যবহার করা যায়, কিন্তু রয়ের পরে বৃষ্টিটা পরে লিখবো বৃষ, বর্ষা লিখলাম, তারপরে ঘর্ষণ, বর্ষণ, হ্যাঁ মানে রয়ের সাথে আর কি বর্ষণ, বর্ষণ হচ্ছে না, তো এই যে বর্ষণ হচ্ছে মূর্ধন্যত হবে, বর্ষণ মারাটা হচ্ছে, হ্যাঁ। এখন হ্যাঁ বর্ষণ, তো এরপরে আমরা আরটা পাই যে রি র পাইলাম, তো ওই নত বিধানের মতো রি র শয়ের পরে যেমন হয় এরকম এখানেও রি র, তারপরে টবর্গীয় ধ্বনির সঙ্গে সংযুক্ত হয়, টবর্গীয়, টবর্গীয় কিন্তু আমরা আগেও পড়েছি, এই টবর্গীয় ধ্বনিটা যেখানে আছে সেখানে কি যুক্ত হবে, মূর্ধযুক্ত হবে, যেমন কষ্ট, তারপরে স্পষ্ট, নষ্ট, ওষ্ঠ, হ্যাঁ এই জাতীয় শব্দের ক্ষেত্রে বৃষ্টি, এক্ষেত্রে টবর্গীয় আছে, টবর্গের সাথে কি হয়েছে মূর্ধন্য ব্যবহার করা হয়েছে। কেমন, এখানে আরেকটা জিনিস আছে যে আমাদের এই শব্দের ক্ষেত্রে আরেকটা আছে যে রধ্বনির ক্ষেত্রে কিন্তু আছে, যদি অভিন্ন অন্য স্বর থাকে তাহলে মূর্ধন্য হয়, যেটা পরিষ্কার, কিন্তু অস্বর থাকে দ্বন্দ্ব হয়, যেমন পুরস্কার। একটা মজার জিনিস আমরা দেখি যে আমরা বানানের ক্ষেত্রে, মূর্ধন্য বানানের ক্ষেত্রে আমরা দেখবো যে যদি র ধ্বনির পরে অভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তাহলে, যেমন পরিষ্কার, পরিষ্কার, এখানে কি আছে অ নাই, নাই, আ নাই, কি আছে এখানে, কি আছে পরিষ্কার, ই আছে, যেহেতু অন্য ধ্বনি আছে, যেহেতু অন্য ধ্বনি আছে তাই এটা কি হইলো, এটা মূর্ধন্য হয়ে গেছে। কি হবে, রয়ের পরে যদি ই অভিন্ন অন্য কোন ধ্বনি থাকে আর তাহলে হবে কি যে মূর্ধন্য, আর যদি স্বরধ্বনি থাকে তাহলে কি হবে, যেমন পরিষ্কারের ক্ষেত্রে এটা হচ্ছে, আর পুরস্কারের ক্ষেত্রে পুরস্কার, এটা কিন্তু পুরো পুরো অ আছে, এখানে অ এবং আ আছে, যেহেতু অ আছে এই জন্য এটা কি হবে, এটা হবে পুরস্কারের ক্ষেত্রে কি হবে দন্তস্ব ব্যবহৃত হবে, এখানে কিন্তু মূর্ধন্য ব্যবহার করা যাবে না। অর্থাৎ পুরস্কার আর পরিষ্কার বানানোর পার্থক্যটা আমরা পরিষ্কার হয়েছি, অর্থাৎ পরিষ্কারে ভিন্ন ই যুক্ত আছে, যার জন্য এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে পরিষ্কারের মূর্ধন্য ব্যবহার করা হয়েছে। আবার এখানে কিন্তু মূর্ধন্য ব্যবহার করা হয় না এই জন্য পুরস্কারের সাথে, কারণ এখানে ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি নাই, যার জন্য এটা কি করা হয়েছে, অর্থাৎ পুরস্কার আর পরিষ্কারের ক্ষেত্রে আমাদের দন্তস্ব মূর্ধন্য দুটা নিয়ম আছে। পরিষ্কারের বানানটা তাহলে আমাদের তৎসম শব্দ থেকে নিয়ম বিধানের মধ্যে পড়েছে, আর এটা সেই নিয়মের মধ্যে পড়েনি, তাই এটা এভাবে হয়েছে। আচ্ছা, এরপরে কতগুলো ক্ষেত্র আছে স্বভাবতই, মানে স্বাভাবিকভাবেই মূর্ধন্য হবেই, যেমন ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ফাসন, ভাষা, উষা, পৌষ, এই জিনিসগুলি আমাদের থাকবে। কেমন, তো আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি ভাষাগুলোর ক্ষেত্রে থেকে আগত শব্দে কখনো মূর্ধন্য ব্যবহার করা হয় না। এ সম্বন্ধে আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। যেমন জিনিস, পোশাক, আমরা অনেক সময় দেখি ব্ল্যাকবোর্ড, সাইনবোর্ডে বিভিন্ন বানানের ক্ষেত্রে লেখা থাকে পোশাক মূর্ধন্য দিয়ে দেখে, এটা কিন্তু তারা ভুল করে, আর এই ভুলটা আমরা শিখি, বাচ্চাদের মধ্যে ভুলটা এসে যায়, এটা অনুসরণ করি। আমরা মাস্টার লিখি ইংরেজিতে, মাস্টার কিন্তু ইংরেজি শব্দ, মাস্টার বাংলা শব্দ হচ্ছে প্রভু, আমরা টিচারদেরকে মাস্টার অনেকে বলি আর কি, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ নয়। তো যাই হোক, এই মাস্টার ব্যবহার হয়, পোস্ট ব্যবহার করা হয়, পোস্টার ব্যবহার করা হয়, এই সমস্ত শব্দগুলো কিন্তু বিদেশি শব্দ, এখানে কখনোই মূর্ধন্য ব্যবহার করা হবে না। আমাদের এই নত্যবিধান আর সত্যবিধান আলোচনা করার বিষয়টাই হচ্ছে যে কোন জায়গার মধ্যে মূর্ধন্য ব্যবহার হবে সঠিক, কোন জায়গার ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহার করা হবে। সাধারণত আমাদের প্রচলিত যে শব্দগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করলাম। ভবিষ্যতে সময় পেলে, সুযোগ পেলে আগামীতে আরো আলোচনা করা হবে তোমাদের সাথে বিস্তারিত এই বিষয়ে। তবে সংস্কৃত সাত প্রচলিত পদ মূর্ধন্য হয় না, যেমন সংস্কৃত যে সমস্ত জিনিসগুলো থাকে সাত প্রত্যয় করে থাকে, যে অকস্মাৎ, অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ। তার মানে আমরা একটা জিনিস জানলাম, মূর্ধন্য ব্যবহার করার ক্ষেত্রে যে ভিন্ন এরপরে স মূর্ধন্য হয়ে যায়,
তারপর ইকার এবং উপরান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়, এবং রি এবং রিকারের পরে মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়। আবার রর পরে যদি অভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, যেমন পরিষ্কার, এখানে ব্যবহার হয়েছে মূর্ধন্যস্ব। আবার শব্দ আছে পুরস্কার, এখানে ব্যবহার করা হয়েছে কি, এখানে ব্যবহার হচ্ছে দন্তস্ব। অর্থাৎ আমাদের পরিষ্কার আর পুরস্কারের ক্ষেত্রে যে ডিফারেন্সটা আছে, তবর্গ ধ্বনির ক্ষেত্রে আমরা আবার ব্যবহার করি মূর্ধন্যস্ব, কষ্ট, পষ্ট, নষ্ট, ওষ্ঠ ইত্যাদি। এবং কতগুলো শব্দ স্বভাবতই মূর্ধন্যস্ব হয়, যেমন ষড়ঋতু, তারপরে কোষ, আষাঢ়। এগুলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই জিনিসগুলি একটানা ক্লাসের মধ্যে আমাদের জানার বিষয় হলে পরবর্তীতে যাদের একটু সমস্যা মনে হবে, বিশেষ করে আমার তাদের কাছে, অনেকের কাছে আমার নাম্বার আছে, প্রয়োজনে জেনে নিবা, অথবা আরো কিছু বই পড়াশোনা করলে তোমার নিজেরাই জিনিসটা জানতে পারবে, তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। কারণ যতই পড়িবে ততই শিখিবে, একটা প্রবাদ আছে, তুমি না পড়লে তো আর বুঝতে পারবে না। আজকে ক্লাস থেকে একটা ধারণা হয়তো পেলে, পরবর্তী তুমি বইটা নিয়ে আরেকটু পড়াশোনা করলে তোমার কাছে এই ক্লাসের চেয়ে আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে হৃদয়ঙ্গম করার একটা পদ্ধতি তোমার সামনে দাঁড়িয়ে যাবে। তো আজকে এই লকডাউন জনিত পরিস্থিতিতে আমরা যে অবস্থায় যেখানে আছি, সবাই ভালো থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, নিয়ম কানুনগুলো আমরা মেনে চলি, আমরা সবাই বাসায় বসে পড়াশোনা করি, অত সময় নষ্ট করবো না। আল্লাহ আমাদের সবাই ভালো রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।